তুমি মন্দিরে গিয়ে খুঁজো যারে গো, আমি মসজিদে গিয়ে খুঁজি তারে। ও তুমি মন্দিরে গিয়ে খুঁজো যারে গো, আমি মসজিদে গিয়ে খুঁজি তারে। আল্লাহু আকবার আল্লাহ, আল্লাহু আকবার আল্লাহ। ও তুমি জল বলে পান করো গো যা, আমি পানি বলে পান করি গো তা। ও তুমি প্রণাম করে ডাকো যারে গো, আমি মোনাজাতে ডাকি তারে। আল্লাহু আকবার আল্লাহ, আল্লাহু আকবার আল্লাহ। আসসালামু আলাইকুম। ক্লাসিক শোতে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। ক্লাসিক শো উইথ মিস্টি প্রেজেন্টেড বাই মাতবর এন্টারটেনমেন্ট এবং মাতবর মিউজিক ওয়ার্ল্ড। বরাবরের মতো আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমাদের প্রিয় একজন সিঙ্গারকে নিয়ে। আমাদের আজকে প্রিয় সিঙ্গার হচ্ছে পূর্ণ মিলন ভাই। তো আজকে মিলন ভাইয়ের সাথে আমরা কথা বলবো তার গানের জগতে আসা, তার লাইফ স্টাইল। তো বন্ধুরা আর দেরি না করে আমরা চলে যাচ্ছি ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের দর্শককে যেটা জানাবো যে আপনার এই গানের জগতে আসার গল্পটা যদি বলতেন। গানের জগতে আসার গল্প যদি বলি তাহলে সর্বপ্রথম চলে যেতে হবে আমার মায়ের কাছে। কারণ একটা শিশু যখন ৩-৪ বছর কিংবা ৫ বছর বয়স হয় তখন তো তার প্রিয় ব্যক্তিটাই থাকে মা। আর আমি গ্রামে বড় হয়েছি, তো মা যখন, তখন তো আমাদের গ্যাস ছিল না, সব জায়গায় ছিল না। গ্রামের বাড়িতে দেখা গেছে মাটির চুলা। তো এখানে যখন মা ঘরের বাহিরে কিন্তু উঠানে রান্না হইতো, তো এখানে যখন মা রান্না করতো গুনগুন করে গান গাইতো, তো ভালো লাগতো কারণ আমার মায়ের কণ্ঠটাই আমি পাইছি। আচ্ছা, ভালো লাগতো। তো দেখা গেছে মায়ের শাড়ির আঁচলে ধরে ধরে এই যে ঘোরাফেরা করতাম, আস্তে আস্তে দেখা গেছে মার সাথে আমিও গুনগুন করে শিখে গেছি আর কি। তখন তো গান কি বুঝতাম না, মা গান গাচ্ছে, সুরটা ভালো লাগতেছে, মানে দেখা গেছে যে এক সময় আমিও গুনগুন করতেছি এরকম। গানের প্রথম গুরু বলেন কিংবা হাতেখড়ি বলেন আমার মা। আমার মা যদিও হারমোনিয়ামে আমাকে গান শিখাইতো না, বাট অনেক সময় অনেক গান বলে দিত, মানে এইভাবে সুর যাবে। হ্যাঁ, আমার অনুপ্রেরণাই হচ্ছে আমার মা। আর বাবা তো হাজী সাহেব, গান তো পছন্দ করেন না, একেবারেই না। এক্ষেত্রে মানে মা বাবা দুজনের সাপোর্ট কেমন ছিল আপনার? সাপোর্ট ছিল কখন, এটা আরো পরে বলবো আমি। এটা ঢাকায় আসার পরে বাবার সাপোর্টটা পেয়েছি। আমার বাবা তো মারা গেছে আজকে প্রায় ৩ বছর হয়ে গেছে। তো মারা যাওয়ার ১-২ বছর আগে আমি সাপোর্টটা পেয়েছি, এটাতে পরে আসি। তো ওই মার কাছ থেকেই প্রথম আমার হচ্ছে গান শিখা। যতটুকু, আমাদের একটা কিন্ডারগার্টেন ছিল, তো এখানে আমি পড়াশোনা করতাম। আমি তখন আমার ক্লাস 2তে পড়ি, 2 অথবা 3তে পড়ি। তো এটুকু একটা বাচ্চার বয়স আর কতটুকু হইতে পারে। আমাদের কিন্ডারগার্টেনে একটা গানের প্রতিযোগিতা হয়। সেখানে আবার আমাদের যে ইউনিয়ন ছিল কিংবা থানা ছিল, ওই থানার প্রত্যেকটা স্কুল কিংবা কলেজ অ্যাটেন্ড করতে পারবে, সবার জন্যই উন্মুক্ত ছিল। তো এটা বাৎসরিক একটা প্রোগ্রাম ছিল। তো কলেজের স্টুডেন্টরা, স্কুলের স্টুডেন্টরা এবং আমাদের কিন্ডারগার্টেন সহ আরও যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ওইখানে অ্যাটেন্ড করে। তো গানের প্রতিযোগিতায় আমি নাম দিই। দেওয়ার পরে সেখানে আমি ফার্স্ট হই। ওই ফার্স্ট হওয়ার পরেই মনের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। মানে ভালোবাসা তো তৈরি হলোই, আর একটা আত্মবিশ্বাস জন্মালো যে আমি হয়তো গানকে এত পছন্দ করি, আমি কিছু একটা করতে পারবো। বিশ্বাসটা বেড়ে গেল। তো বেড়ে যাওয়ার পরে তখন আমার গ্রামের পাশের গ্রামে একজন গীতিকার আছে, ওনার নাম হচ্ছে হারুন ভাই। হারুন ভাইয়ের ওইখানে আমি একদিন গেলাম। যাওয়ার পরে আমি গিয়ে বললাম যে ভাই, আপনি তো অনেক অ্যালবাম করেন, অনেক গান করেন, অনেক গুণী গুণী শিল্পীদেরকে নিয়ে। এটা কত সালের কথা? এটা ধরেন তাও ৪ সাল এরকম সময়। তখন তো আমি একেবারে ছোট। তো আমি যে গেছি, উনি বলতেছে তোমার সাহস কত, এই তো ছোট্ট একটা বাচ্চা আসছো যে তুমি অ্যালবামে গান গাবা। তো ভাইকে বললাম যে ভাই, আমি গান করবই, আমাকে একটা সুযোগ দিতে হবে, আপনাদের অ্যালবামে আমাকে একটা গানের একটা সুযোগ দিতে হবে। তখন উনি আমাকে বলল যে ৬,০০০ টাকা নিয়ে এসো। আচ্ছা, তো ৬,০০০ টাকা, আমি পড়ি কিন্ডারগার্টেনে, 3তে পড়ি, আমার ৬,০০০ টাকা কে দিবে? তখন তো ৬,০০০ টাকার অনেক মূল্য। তো বাড়িতে গেলাম, মাকে বললাম
এখন মা কোত্থেকে দিবে? টাকাটা যদি নিতে হয় তাহলে বাবার কাছ থেকে বাবার নিতে কাছে হবে, থেকে নিতে হবে। আর বাবা তো দিবেই না, কখনোই দিবে না। যেই স্বপ্নটা দেখি আগাই ভেঙে যায়। আচ্ছা। গেলাম গান শিখতে টিচারের কাছে। আমার এক ভাই ছিল, উনি আমাকে খুব আদর করতো। ওনার নাম হচ্ছে বাউল হানিফ সরকার। আমার সর্বপ্রথম হাতেখড়ি হারমোনিয়ামে যদি বলি যে ওনার কাছ থেকে আমার শিখা। তো ওনার কাছে যখন আমি গেলাম গান শিখতে, তখন এখানে আরো অনেক লম্বা স্টোরি। গান যে শিখাবে একজন মানুষের কাছে যখন আমি তালিম নিব, মাসিক একটা অ্যামাউন্ট থাকে, কিছু না কিছু একটা দিতে হয় হাতে। দিতে হয়। তো আমার এক ভাই আমাকে বলল যে চল তোকে একজন উস্তাদের কাছে নিয়ে যাই। তো এখানে গেলাম, যাওয়ার পরে পরিচয় করাই দিল। তখন আমি বললাম যে ভাই এই যে মাস শেষে টাকা দিতে হয়, আমি কিভাবে দিব? বলল বেশি টাকা তো তুই দিতে পারবি না, একটা কাজ কর, তুই মাঝে মাঝে যখন ক্লাস করতে আসিস, ওনার ছোট ছোট 2টা বাচ্চা আছে, তুই একটা চিপস নিয়ে আসবি, আচ্ছা, কন্টিনিউ এটা করবি, তোর কাছে তাহলে আর টাকা চাইবে না। ভালোবাসা আমি- থেকেই করবে। হ্যাঁ, তো আমি যে প্রতিদিন 2টা করে চিপস নিয়ে যাবো 20 টাকা করে, তা তো মাসে 600 টাকা। হ্যাঁ, তো ওই বাবা যে আমাকে টিফিনের টাকাটা দিত, ওইটা আমি আর খাইতাম না, না খেয়ে রেখে দিতাম। কারণ ওই যে উস্তাদের বাচ্চার জন্য বাচ্চা টিফিন chips নিতে, নিতে হবে। চিপস নিতে হবে, এই বাচ্চাগুলাকে চিপস গুলা দিতাম। তো উস্তাদ আর কখনো আমার কাছে কোনো টাকা পয়সা চাইতো না, যদিও কখনোই চাইনি। উনি চাইতো যে আমি ওনার কাছে গান শিখি, এটা শিখি। চাইতো। তো একদিন বাবা খবর পেল আমি তো এখানে গান শিখি, চলে গেল। বাবা বিল্ডিং ইঞ্জিনিয়ার, মোটামুটি এলাকায় সবাই মানে, ভালো জানে। চলে গেল, গিয়ে বলে আসলো যে ওকে যদি তুমি গান শিখাও তাহলে তোমার সাথে আমার ঝামেলা হবে। My God, এখন ওই লোক তো আর আমাকে গান গান শিখাবে না। শিখাবে না। এক লোকের কাছে গেলাম যে ভাই একটা অ্যালবামের সুযোগ দিবেন, টাকা ছিল 6000। উস্তাদের কাছে গান শিখা শুরু করলাম, গিয়ে ওনাকে থ্রেট করে আসলো আমার বাবা। এখানেও বন্ধ হয়ে গেল আমার গান শিখা। মানে দেখা গেছে বাড়িতে গেলে পড়াশোনায় মন বসে না, কারণ আমার তো ধ্যানে জ্ঞানে শুধু সুর সবসময় গান ভাসে। মিশে আছে। তো একে একে স্বপ্ন ভাঙতে থাকে। এখানে আরেকটা বিষয় ছিল, ওইটা আমি যেখানে এই পর্যন্ত বলছি বকা খাইছি কনফার্ম, হ্যাঁ, অবশ্যই। আপনাকেও শেয়ার করি। যখন 6000 টাকা চাইলো, তা আমি ভাবলাম যে খুব ইজি ভাবে নিছি, একটা কিডনি বিক্রি করে দিব। ও মাই গড। আমি চলে গেলাম ব্রাহ্মণবাড়িয়াতে, মানে হসপিটালে চলে গেলাম। হসপিটালে চলে যাওয়ার পরে আমি গিয়ে বললাম যে আমি কিডনি বিক্রি করে দিব। তো ওই লোক তো আবার বাবাকে চিনে। ও মাই গড। তো আমি আর জানি না যে এটা এত সেনসিটিভ এত বিষয়, কিংবা আমি জানি যে কিডনি বিক্রি হয়, আমি ইজি ভাবে নিছি বিষয়টা। আচ্ছা, তো এখানে যাওয়ার পরে গিয়ে বললাম যে আমি একটা কিডনি বিক্রি করে দিব, কারণ টাকা তো 6000 দিতে হবে, গানটা আমি শিখবই। শিখবই। আমাকে আস্তে করে একটা থাপড় দিয়ে, মানে বাবাকে ফোন করছে তোমার ছেলে আসছে কিডনি বিক্রি করতে। বাবা বললো ওরে মাইরা তারপর বাড়িতে দিয়ে যাও, একটা থাপড় দিয়ে বিদায় করে দিল। এটা বলতে হবে যে খুব ছোটবেলা গানের যে ভালোবাসা আর আপনার দুঃসাহসটাও প্রচুর। হ্যাঁ, প্রচুর ছিল। মানে মরে যাবো কিনা আমি জানি না, বাট গান আমি করব। তো এলাকার কিছু কিছু মানুষ আমাকে অনেক উৎসাহ দিত। আর কিছু কিছু মানুষ যারা এটা, প্রত্যেকটা এলাকাতে সমাজে এরকম কিছু মানুষ থাকে যে আপনার বিরোধিতা করবে। কারণ আমাদের এখন এলাকার মানুষের ভালোবাসাটা কেমন? এখন তো যারা বলতো গান শিখে কি করবা, তুমি কি হচ্ছে যে এন্ড্রু কিশোর হইতে পারবা, তো যারা এরকম ভাবে মনটা ভেঙে দিত, তারাই এখন যখন শ্বশুর বাড়িতে যায় আমাকে একটা ভিডিও কল দিয়ে বলে যে মামা তুমি যে আমার ভাগ্নে হও, এটা তো আমার শ্বশুর বাড়ির মানুষ বিশ্বাস করে না, একটু ভিডিও কল দিলাম, তুমি একটু বলে দাও। তখন আমি বলি যে হ্যাঁ উনি তো আমার মামা হয়। কিন্তু এটা বলতে গেলেও আমার খুব কষ্ট হইতো যে তুমি একটা সময় যে আমার যে একটা স্পিরিট ছিল কন্টিনিউ তুমি নষ্ট করে দিতা। বাট থাক, তাও তুমি ভালো থাকো, আমি ওর সম্মানটা যেন থাকে ওইটাই করে গেছি। আমি আর ওকে ছোট মানে এটা তো বড় মনমানসিকতার ব্যাপার, যে আসলে যারা বড় একটা জায়গাতে পৌঁছায় বা যাদের ছোটবেলা থেকে একটা জায়গা আসার স্বপ্ন থাকে, তারা আসলে ওই বিহেভিয়ারটা কখনো করতে পারে না বা করে না। তো ভাই আরেকটা জিনিস জানবো, সেটা একজন শিল্পী সমাজের প্রতি কোনো দায়িত্ব আছে কিনা বা কতটুকু? এটা যদি বলি, এটা আসলে খুব সুন্দর একটা প্রশ্নটা, অনেক গভীরের কথা। আসলে আমরা অনেকেই জানি না যে একটা শিল্পী সমাজকে কিছু দেওয়ার আছে কিনা, এটাই কিন্তু আমরা জানি না। এখন ধরেন আমি যদি গান গাই, একটা অশ্লীল বাক্য উচ্চারণ করি একটা গানের মধ্যে, কিংবা যে ওয়ার্ডগুলো আমি আপনি জানি, এখনকার জেনারেশন ছোট বাচ্চারা জানে না, আমি গানের মধ্যে যদি নিকোটিন, নেশা, গাঁজা, এগুলা যদি মনে করেন আমি কন্টিনিউ করতে থাকি, তো দেখা গেছে আপনার ছোট ভাই, আমার ছোট বোন, ওরা কিন্তু এগুলা জিনিস জানতো না, জানলো কিসের মাধ্যমে? আমার এই গানের মাধ্যমে। তাহলে কিন্তু ক্ষতি হলো, আলটিমেটলি ক্ষতিই হলো। আমি মনে করি যে প্রত্যেকটা শিল্পী তার দায়বদ্ধতা হচ্ছে সমাজের যেগুলা পজিটিভ, কিংবা যে গানটা গাইলে একটা মানুষ ভালো দিকে যাবে
একটা ভালো একটা কাজ করতে উৎসাহ পাবে, ওরকম গান গাওয়া উচিত। এটা আমি প্রত্যেকটা শিল্পী আমি মনে করবো যে সমাজকে অনেক কিছু দেওয়ার আছে। এখন এই যে ভাইরালের বিষয়টা, আপনারা তো সেই মায়ের আঁচল থেকে গান শেখা, ভালোবাসা, ইভেন হচ্ছে যে একটা গল্প শোনালেন, এটা আসলে আমার লাইফের ফার্স্ট টাইম শোনা, যে কিডনি বিক্রির কথা। যখন আপনি এই বিষয়টাই বুঝতেন না যে আপনার আসলে লাইফটা, জীবনটা বেঁচে থাকবে কিনা, তখনও কিন্তু আপনি গেছেন কিডনি বেচার জন্য, আপনার গানকে ভালোবেসে। কিন্তু এখন সমাজে যেটা যে মানুষ করতেছে যে ভাইরাল, তো এই ভাইরালের বিষয়টা আপনি কিভাবে নেবেন? এই ভাইরালের বিষয়টা যদি আমি যাইতে চাই, আমি বলি সেদিন আমি একুশে টেলিভিশনের একটা টক শোতে বলছিলাম, এই কথার প্রসঙ্গটা এইভাবে আসছিল, আমি একটা প্রোগ্রামের জন্য আমি একজন প্রোগ্রাম প্রডিউসারের সাথে কথা বলি, নাম না বলি, যে ভাই এই প্রোগ্রামটা আমি করতে চাই। তো উনি আমাকে বলল যে আপনি তো গত মাসেই মুখ টিভিতে একটা প্রোগ্রাম করছেন, ওই টিভির নামও না বলি, এই মুখ টিভি, নাগরিক টিভিতে করলাম, আচ্ছা যাই হোক। বললো যে নাগরিক টিভির আগে ভিউটা দেখি, আচ্ছা, আপনি যে প্রোগ্রামটা করে আসছেন আপনার নাগরিক টিভির ভিউটা দেখি, যদি ভিউ ভালো হয় তাহলে আমার এই প্রোগ্রামটা আপনি অবশ্যই আসবেন। তো এই কথাটা আমি সেদিন একুশে টিভিতে বললাম, যে যেদিন থেকে একটা শিল্পীর বিচার করা হয় ভিউ দিয়ে, ওই দেশে কোনো গুণী শিল্পী যেন তৈরি না হয়, কোনো গুণী শিল্পী যেন জন্ম না নেয়। কারণ আমরা গানটাকে বুকে লালন করে এবং শ্রদ্ধার সাথে এই বয়সটা পার করে আসছে। আর এই জিনিসটা যখন হয়ে গেছে বিজনেস, ওই দেশে আপনি গুণী শিল্পী কিংবা ভালো গান আশা করতে পারেন না। আপনি এর আগেও দেখেন যে আগের যেই আমাদের গুণী শিল্পীদের যে কথাগুলো, গানের কথাগুলো ছিল, হৃদয় ছুঁয়ে যেত, মনে রাখার মতো। আমরা কিন্তু সেই গানগুলো এখনো রিভিউ করি, বা আপনিও যেহেতু কনসার্ট করেন বা বিভিন্ন কনসার্টে যান, আপনারা কিন্তু সেই গুণী শিল্পীদের গানগুলাই বেশি গেয়ে থাকেন। তো সেখানে তারা কি এই ভিউর ব্যাপারটা তো ছিল না, সেই ভালোবাসাটা কিন্তু এখনো পর্যন্ত আসছে। তাহলে আমরা কেন এই ভিউর পিছনে ছুটে, তাও এই সম্পর্কে তো বললেন। তো এখন হচ্ছে যেটা যে আপনার আগামী প্রজন্মে যারা আসতেছে তাদের জন্য কি বলবেন? আমি বলি, এটা হচ্ছে যে ভিউর যে বিষয়টা, এটা ধরেন ইউটিউব যখন আসছে, ইউটিউব আসার পরে আমরা ভিউ দেখতে পাচ্ছি। আর আগে সিডির বাজারে এমনটা ছিল যে কত কপি বিক্রি হলো, এটা নিউজ যদি না দেখি, পত্রিকা না দেখি, আমরা জানতে পারতাম। গানটা ভালো লাগতেছে, একজন বাজাচ্ছে, আমি সিডিটা কিংবা ক্যাসেটটা কিনে আনতাম। আর এখন কিন্তু আমরা সব দেখতেছি, যার গানে ভিউ বেশি তার মানে সেই শিল্পী। আপনি দেখেন প্রত্যেকটা কনসার্টে লালন বলেন কিংবা মহাজনী গান যারা গায়, গুণী গুণী যে শিল্পীগুলো, যাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত তাদের প্রত্যেকটা ওয়ার্ড যখন কথা বলে, প্রত্যেকটা কথা বলাও আমরা শিখি। আপনি দেখেন তাদের মাসে কয়টা প্রোগ্রাম, আর ওই যে নিকোটিনের গান গাচ্ছে কিংবা অশ্লীল শব্দের গান গাচ্ছে, তাদের প্রোগ্রাম কতটুকু, তাদেরকে সবাই প্রাধান্য দিচ্ছে। কারণ অডিয়েন্সের মাথা এরকম ছিল না, বিকৃতি করে ফেলছি আমরা, এটা আমাদের দোষ। একটা গীতিকার আগে একটা গান লিখতে যদি বলতাম যে ভাই আমাকে একটা গান লিখে দেন, সময় নিত 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস সময় নিয়ে তারপর গান লিখে দিত। আর এখন বিজনেস, ভাই আমাকে এমন একটা গান লিখে দেন হচ্ছে যেন ভাইরাল হয়। তো ভাইরাল হয় মানে তার মানে আমার দেখা গেছে মানে বাজে কথা কিংবা অশ্লীল কথাবার্তা, যেগুলা ওই উঠতি বয়সের যে ছেলেপেলে স্টুডেন্ট লাইফ পার করছে যারা, এরা এই গানগুলো পছন্দ করে। তো গীতিকার বাধ্য হয়ে ওই শিল্পীর কিংবা ওই প্রডিউসার কিংবা ওই কোম্পানির চাপে পড়ে এই গানগুলো সে লিখতে শুরু করে এবং অভ্যাসে পরিণত হয়। তারপরে যদি বলি যে ভাই আমাকে একটা ভালো গান লিখে দেন, ভাই আমি তো ওইগুলা গান এখন লিখতেছি না। গীতিকাররা হয়ে গেছে ব্যবসায়িক, সুরকাররা হয়েছে ব্যবসায়িক, আর যেদিন থেকে গান হয়ে গেছে ব্যবসা, আমি তো বললাম যে ওই দেশে আপনি গান দিয়ে ভালো কিছু করবেন এটা আপনি আশা করতে পারেন না। আপনি আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা ভাবেন, ইন্ডিয়া ওয়ার্ল্ডের মধ্যে ফিল্ম দিয়ে ফেমাস, গান দিয়ে ফেমাস, আর আমার বাংলাদেশের কথা চিন্তা করেন। ইন্ডিয়াতে তারা গানকে এবং শিল্পীকে, সিনেমাকে যে সুন্দর প্রায়োরিটি দেয়, আমার দেশে এটা হচ্ছে না। সেটা আমি কাজ করেছি ইন্ডিয়ার সাথে, সেটা আমি ভালো করে জানি। তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে মিডিয়া একটা পরিবার বলা যায়, তো এই বিষয়ে আপনি কি বলবেন? মিডিয়া পরিবার, একটা কথা বিজয় সরকার বলে গেছিল, আমি একটু গানে গানে বলি। এটা হচ্ছে, পাগল বিজয় বলে মনের কথা কই, আমি খাঁটি ভাবের পাগল নয়, আমার গুল বেঁধেছে মনের মাঝে, কাজে পাগল হই, আমার বুকে জানাই মুখে তাই কই, আমার বুকে জানাই মুখে তাই কই,
কাটা কান চুলে ঢাকি, জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি। কথাটা হচ্ছে পরিবার বলতেছেন না, এটা কিন্তু আমার বুকে নাই, মানে যে এটা আপনি আমরা যারা আছি সবাই আমরা একটা পরিবার, এটা বুকে নাই, শুধুই মুখে, মুখে একেবারেই মুখে। কারণ আপনি দেখেন আজকে আপনার সাথে একজন নতুন কারোর সাথে পরিচিত হবে, ভাববে যে আপু তো অনেক ফেমাস, কিংবা আপু অনেক টকশো কিংবা ওনার চ্যানেল কাজ করে, ওনার সাথে যদি একটু মেনটেন করি আমি, তাহলে আমি কিছু কাজ করতে পারবো। করতে পারবো। কিন্তু দেখেন আপনার থেকেও ছোট প্রডিউসার আছে, আবার আপনার থেকে বড় আছে, বড় কোম্পানি আছে। আচ্ছা সর্বপ্রথম সিঁড়িটা হচ্ছেন আপনি। আপনার থেকে যখন আমার সবকিছু মোটামুটি নেওয়া শেষ হয়ে যাবে, যখন দেখবো যে আপু তো আমার পিছনে আর ইনভেস্ট করবে না, আলটিমেটলি আমি আরেকজনকে দেখব। মানে আপনার উপরে যিনি আছে ওনার সাথে যদি আপনি একদিন পরিচয় করায় দেন, তখন ওটাতে প্রতিদিন যেটা- রাতে যে আপনাকে বলতাম যে আপু খাইছেন, এটা আর আপনার ফোনে যাবে না, ভাইয়া আপনি খাইছেন, চলে যাবে। মানে মিডিয়ার মানুষ একেবারেই আমি বলবো টোটাল যেটা গিভ এন্ড টেক। আপনি আমাকে একটা কাজের সুবিধা করে দিয়েছেন, আমি আপনার খোঁজ খবর রাখবো। আপনি যেদিন থেকে আমাকে দিবেন না, মানে একটা টকশো বলেন, একটা গান বলেন, যাই বলেন, আপনার সাথে আমার আর সেই সম্পর্ক যোগাযোগটা থাকবে, ভালো থাকবে না। থাকবেন। কিছু কিছু জায়গায় যেটা বলে আমি পজিটিভলি দেখি, ধরেন একটা মানুষ হিট হয়ে যায়, গান হিট হয়ে যায়, এটা হইতে পারে যে তার কর্মব্যস্ততা বেড়ে যায়, বেড়ে যার কারণে সে আপনার সাথে কমিউনিকেশনটা রাখতে পারে না। রাখতে পারেন। আর কিছু মানুষ আছে যে তার স্বভাবটা এরকম, আমি কন্টিনিউ এর কাছে যাবো, একটু এর কাছে যাবো, এর কাছে, মানে সুবিধাবাদী কিছু লোক থাকে। এটা তো অনেক পেয়েছি, যেহেতু মিডিয়ার সাথে তো এই জায়গাটাকে আপনি পরিবার বলতে পারেন না। আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন আমাকে যদি 1 বছরেও কিছু না কিনে দেয়, পুরান জামা কাপড়ে যদি আমি পরি, রমজানের ঈদও যদি বলে বাবা তোমাকে কিন্তু আমি এবার নতুন কাপড় কিনে দিতে পারবো না, সাময়িক সময়ের জন্য একটু অভিমান হবে, কিন্তু বাবাকে বাবাই বলবো, আঙ্কেলকে বাবা বলবো না। কিন্তু তাহলে পরিবারের সাথে মিডিয়ার পরিবার আকাশ পাতাল ব্যবধান। ব্যবধান। আপনি বিষয়টা একটু চিন্তা করেন। মানে আমার বাবা আমাকে 1 বছর কিছু দেয়নি, বাবাকে বাবাই বলবো, আঙ্কেল বলবো না। কিন্তু রাইট। কিন্তু আপনি একটা নতুন মানুষকে 1 বছর সে আপনার কাছে আসবে যাবে, 3 মাস কিছু দিবেন না, আপনার মতো সেকেন্ড একটা অপশন সে খুঁজে নিবে। তাহলে আপনার পরিবার আর মিডিয়ার পরিবার যদি আপনি এক করতে চান, বলতে চান যে এটা পরিবার, এটা আমি মানতে পারবো না। আসলে আমি কথায় কথায় ভুলেই গেছিলাম যে এত সিরিয়াস কথা শোনা হয়নি। তো যাই হোক, তো আমার দর্শকের উদ্দেশ্যে মাঝখানে একটা গান শুনবো আমরা, গান আপনার শুনবেন? প্রিয় গান। তাহলে ছোট্ট একটা স্টোরি বলি। আসলে কথা বলতে গেলে অনেক কথা মনে পড়ে যায়, আবার দেখা গেছে অনেক সময় অনেক ইম্পর্টেন্ট কোনো কথা মনে থাকে না। আমি গত নভেম্বরে গেলাম ইন্ডিয়াতে। তো ইন্ডিয়ার মানুষগুলো এরা এত গান প্রিয়, মানে ভালো লাগে গান শোনাইতে আর কি। আচ্ছা যাই হোক, তো ওইখানে যাওয়ার পরে আমি একটা গান আমাকে একজন দিয়ে বললো, দাদা এই গানটা তোমাদের বাংলাদেশে কেউ গায়নি, তুমি এই গানটা একটু কষ্ট করে তোমাদের বাংলাদেশে প্রচার করবা, এদের চেষ্টাটা দেখেন। মানে আমরা কি কোনো ইন্ডিয়ান শিল্পীকে একটা গান দিয়ে বলি যে দাদা আপনি একটু আপনার দেশে এটা গায়েন? কখনোই করে না। না। কিন্তু ওরা আমাকে দিছে, আমি এটা ওই যে কালকে আমার বৈশাখী টিভির লাইভ, আমি এটা গাবো। গানের কথাটা হচ্ছে এরকম, তুমি মন্দিরে গিয়ে খুঁজো যারে গো, আমি মসজিদে গিয়ে খুঁজি তারে, ও তুমি মন্দিরে গিয়ে খুঁজো যারে গো, আমি মসজিদে গিয়ে খুঁজি তারে, আল্লাহু আকবার আল্লাহ, আল্লাহু আকবার আল্লাহ, ও তুমি জল বলে পান করো গোজা, আমি পানি বলে পান করি গোতা, ও তুমি প্রণাম করে ডাকো যারে গো, আমি মোনাজাতে ডাকি তারে, আল্লাহু আকবার আল্লাহ, আল্লাহু আকবার আল্লাহ। অনেক সুন্দর একটা গান, রাইটারটাও অনেক সুন্দর করে লিখেছে। একটা বিষয় মানে আপনার পছন্দ হওয়ার পিছনে একটা কারণও আছে, কথাগুলোর ভিতরে একটা ভালোবাসা। এটা আমি এটা একটু বলতে চাই, এটা হচ্ছে যে ওই যে বললাম শিল্পীর দায়বদ্ধতা। এই যে এই গানটা আপনি দেখেন, আমাদের 2টা ধর্ম, একটা মুসলমান ছেলে কিংবা মেয়ে, আর একটা ভিন্ন ধর্মের কিংবা সনাতন ধর্মের হিন্দু ধর্মের একটা মানুষকে বলতেছে তুমি জল বলে পান করো গোজা, আমি পানি বলে পান করি গোতা, তুমি
প্রণাম করে ডাকো যারে গো, আমি মোনাজাতে ডাকি তারে। সবশেষে আমরা কিন্তু একজনের উপাসনাই করি।